নমস্কার। গত লাইভ প্রোগ্রামে অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন ফুল চাষ সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করি। সেই উদ্দেশ্যেই আজকে আমি ওই ফুল চাষ সম্পর্কে আলোচনা করার জন্য বসেছি। আজ আমরা আলোচনা করব ফুল চাষ কিভাবে করা হয়। আমরা জানি বর্তমানে অধিকাংশ মানুষই পটের মধ্যে ফুল চাষে আগ্রহী খুব। এছাড়াও অনেকের বাড়িতে যাদের মাটিতে লাগানোর মতো জায়গা আছে তারা মাটিতেও চাষ করেন, আর সেই সঙ্গে ব্যবসাভিত্তিক অনেকে চাষ করেন, তারা মাটিতেই জায়গা বেছে নিয়ে মাটিতেই করেন। যাই হোক, সবারই কথা মাথায় রেখে আমি আজ আলোচনা করব। এখন আমরা শীতের কিছু পরিচিত ফুল গাছের নাম বলবো। চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ক্যালেন্ডুলা, জিনিয়া, অ্যান্টিরিনাম, অ্যালিসাম, গাঁদা, পপি, পিটুনিয়া, নয়নমণি, পর্টুলেকা, ফ্লক্স, পেন্সি, সালভিয়া, হোলিকক, প্রচুর। শীতে প্রচুর ফুল গাছ লাগানো হয়, তাদের নামও আছে প্রচুর, এবং সেই প্রত্যেকটা নামে আরও অনেক ভ্যারাইটিসও আছে। যাই হোক, এটা যারা ফুল চাষ করেন তাদের অনেক অভিজ্ঞতাও আছে এই সম্বন্ধে। সর্বপ্রথম আমরা এই ফুল চাষের জন্য বীজ সংগ্রহ সম্পর্কে অল্প আলোচনা করে নেব। সাধারণত বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজগুলো সংগ্রহ করতে হবে, সেটা অনলাইনেই হোক কিংবা কোনো নার্সারি থেকে। আমি কোনো নার্সারির নাম করব না, কারণ আমাদেরকেও অনেক সময় নার্সারিতে বীজ এনে ঠকতে হয়। এর বেশিরভাগ যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পুরনো স্টকের বীজ অনেক সময় দিয়ে দেয়। পুরনো স্টকের বীজ হলে কি হবে, সেগুলো সাধারণত বেরোতে চায় না, বা বেরোলেও মানে গ্রোথ ঠিকঠাক হয় না, অনেক কিছু সমস্যা তৈরি হয়। যাই হোক, আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করব। এবার আমরা আলোচনা করব বীজতলা কিভাবে তৈরি করব। দুভাবে বীজতলা করা যায়, এক মাটিতে আর দ্বিতীয় পটে। পটে যারা করব তারা আমরা যে বনসাই পট ব্যবহার করি, 4 ইঞ্চি থিকনেসের বড় বড় গোল চারকোনা সাইজের হলে ভালো হয়। এবার মাটি আমরা সাধারণত দু ধরনের মাটি, দুটো ভাগ করে দেখে থাকি। মাটির অনেকগুলো কোয়ালিটি আছে, দুটো ভাগে দেখে থাকি। একটা হচ্ছে বেলে দোআঁশ। এই বেলে দোআঁশের মধ্যে খুব বেলে, এঁটেল দোআঁশ, এই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, একটা হচ্ছে বেলে দোআঁশ, আর একটা হচ্ছে এঁটেল বা পলি মাটি। চিনব কী করে না, বেলে দোআঁশ মাটিটা হচ্ছে জল পেলে জলটা বেশিক্ষণ সেখানে থাকে না, আস্তে আস্তে চুয়ে চুয়ে খুব জলদির মধ্যে নিচের দিকে চলে যায়, আর মাটিটার মধ্যে ফাঁপ ধরবে না। যখন শুকিয়ে যাবে তখন মাটিটা দেখবেন অল্প আঘাতেই ভেঙে যাবে, ফাট আসবে না। কিন্তু এঁটেল মাটিটা হচ্ছে এইরকম, শুকিয়ে গেলে প্রচণ্ড শক্ত, সেটাকে মানে হাতুড়ির মতো শক্ত জিনিস দিয়ে ঠুকে ভাঙতে হয়। আবার জল পেয়ে নরম হয়ে গেলে দেখবেন একদম কি বলবো, পাঁকের মতো থসথসে হয়ে যায়। দু ধরনের আমরা মাটি পেলাম, একটা হচ্ছে বেলে দোআঁশ আর একটা হচ্ছে পলি বা এঁটেল। তাহলে এবার আমরা বীজ তোলার জন্যে বেলে দোআঁশ যদি হয়, তাহলে মানে যদি বালি মাটির পরিমাণ খুব বেশি থাকে তাহলে কিছু মেশানোর দরকার নেই। কিন্তু যদি দেখা যায় যে বালি মাটির পরিমাণ কম তুলনামূলক, সেক্ষেত্রে মোটামুটি ওই 40 থেকে 50% রিভার স্যান্ড হতে পারে, বা যে কোনো লাল বালি হতে পারে, সেটাকে জলে ভালো করে ধুয়ে মিশিয়ে দেবো। আর যদি পলি মাটি হয় তাহলে 25 ভাগ মাটি নেব, 75 ভাগ বালি নেব, সেই বালিটা মাটির মধ্যে মিশিয়ে দেবো। বালিটা ধুয়ে নিতে হবে, কারণ ওতে লবণাক্ত অনেক পদার্থ থাকে, সেগুলোকে ধুয়ে দেওয়াই ভালো, ধুয়ে দিলে সেগুলো চলে যাবে। বালি মেশানো হয়ে যাওয়ার পর এবার কি করব না, আমরা সার মেশাবো। আমি সবসময় বলে থাকি যে চারা তৈরি বা কাটিং থেকে চারা তৈরি, বীজ থেকে চারা তৈরি ইত্যাদি ক্ষেত্রে সারের পরিমাণ কম দিতে হবে। তবে আমরা ওই অর্গানিক সার, জৈব সার ব্যবহার করতে পারি। যেমন মোটামুটি 10 থেকে 15%। গোবর সার হলে পুরনো হতে হবে, 1 বছরের পুরনো গোবর সার, কিংবা কম্পোস্ট সার হলে ঝুরঝুরে, মানে গোবর বা কম্পোস্ট দুটোকেই বেশ ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে, তারপর মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার
যদি কেউ চান অ্যান্টিফাঙ্গাস হিসাবে ওই বেবিস্টোন বা সাপ এই জাতীয় পাউডার ওর সঙ্গে একটা পরিমাণ মতো মিশিয়ে দিতে পারেন। তাতে কি হয়, শুরুতেই ওই ফাঙ্গাসের উপদ্রবটা হয় না। মাটিতে অনেক সময় অনেক ক্ষতিকর ফাঙ্গাস থাকে যেগুলো গাছের চারার ক্ষতি করে। সেটা দিতে চাইলে, অনেকে আছে যারা এইসব জিনিস ব্যবহার করতে চায় না, যদিও ফুল চাষের ক্ষেত্রে সমস্যা নয়, কারণ ওই ফুলটা আমরা নিজেরা গ্রহণ করি না, খাই না বা কিছু, সেহেতু ব্যবহার করা যেতে পারে। যখন সবজি চাষ করব, সবজি চাষ সম্পর্কে বলবো, তখন আমরা অবশ্যই বলবো যারা অর্গানিক চাষ প্রয়োজন মনে করেন, করতে চান, তারা অবশ্যই ওই জাতীয় কোনো কেমিক্যাল মেশাবেন না। যাই হোক, এক্ষেত্রে আপনি এই জাতীয় অ্যান্টিফাঙ্গাল মেশাতে পারেন। এবার সার দেওয়া হয়ে গেল। সার দেওয়ার পর মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে ঝুরঝুরে করে নেব, মানে বালির মতো ঝুরঝুরে যেন হয়ে যায়। যদি মানে খুব ডেলা ডেলা মাটি হয় তাহলে কি করবো, আমরা কিছুটা বেছে নেব, কারণ ডেলা ডেলা মাটি হলে বীজ বেরোতে চাইবে না, অনেক ডিস্টার্ব হয়, বেরোলেও সেই ঘুরে ঘুরে বেরোবে, দেখবেন কাণ্ডটা বাঁকা হয়ে যাবে বা লম্বা একটা রুটস হয়ে যাবে ইত্যাদি, অনেক সমস্যা তৈরি হয়। যার জন্য যদি ডেলা ডেলা থাকে তাহলে সেটাকে ভালো করে ভেঙে নিতে হবে, যদি যেগুলো ভাঙা না যাবে সেগুলোকে চেলে বা বেছে ফেলে দিতে হবে। এবার মাটিতে যখন করছি, ধরুন মাটিটা প্রথমে জড়ো করে নিয়েছিলাম, এবার মাটিটাকে বিছিয়ে দেবো সমান করে। সমান বলতে কীরকম, মাঝটা একটু উঁচু থাকবে, তারপর আস্তে আস্তে ঢাল হবে। বীজতলার পরিমাপটা এরকম হওয়া উচিত 2 ফুট বা 3 ফুট চওড়া, লম্বাটা আপনি 8 ফুট 10 ফুট 5 ফুট 3 ফুট যতটা খুশি করতে পারেন। এবার একটা কথায় আসি, সেটা হচ্ছে যে এখন তো বর্ষাকাল, এখন যদি আমাদের বীজতলাটা করার সময়টা কিন্তু এই আষাঢ় শ্রাবণে না করাই ভালো। আশ্বিন মাসটা সব থেকে বেস্ট, আশ্বিন কার্তিক। আর তাছাড়া ভাদ্র মাসেও করতে পারেন বা অঘ্রাণ মাসেও করতে পারেন। ভাদ্র মাসে হলে অ্যাডভান্স হবে, আর অঘ্রাণ মাসে হলে আপনার একটু লেটে। আমরা ইংরেজিতে অক্টোবর মাসটাকে সিলেক্ট করে থাকি, তার 1 মাস আগে 1 মাস পেছনে হতে পারে অক্টোবরের। এখন কথা হচ্ছে এখনও করা যায়, কিন্তু সেটা খুব জলদি হয়ে যাবে। বীজটা তৈরি হতে তো সময় লাগবে, 1 মাসও সময় লাগবে। বীজ অবশ্য বিভিন্ন ধরনের হয়, 1 মাসও সময় লাগতে পারে বীজতলাতেই। এই সময়টা বর্ষাকাল বা আশ্বিন কার্তিক মাসেও বৃষ্টি হয়, বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি, যেটা নিম্নচাপ তৈরি হলে। এ কারণে যদি কারো শেড থাকে, শেড বলতে ওই পলি শেড বা স্বচ্ছ কোনো ওই ফাইবার গ্লাসের শেড থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে বাইরে যদি করতে হয় পটে ছাড়া মাটিতে অবশ্যই পলি শেড বানিয়ে নিতে হবে ছোট করে। পলি শেড সম্পর্কে আমি কিছুদিন আগে পেঁয়াজ চাষ করতে গিয়ে একটা ওই নিচেতে শেড, তখন আমার এই শেডটা ছিল না, শেড করেছিলাম, আমি দেখে নেন একটু শেডটা সম্পর্কে। যাই হোক, এই ধরনের একটা পলি শেড আপনি করে নিলেন, তাতে কী হবে, প্রয়োজন মনে করলে খুলে দেওয়া যাবে, আবার প্রয়োজন মনে হলে ঢাকা দিয়ে দেওয়া যাবে। তার সুবিধা আছে, যেমন হয়তো মনে হলো যে একটু রোদ খাওয়ানো দরকার, রোদ অবশ্যই পলিথিনের ভেতরেও খাই। আর হাইটটা আমি নিচু করে দেখিয়েছি, কারণ হচ্ছে যে এই সময় যে মানে বৃষ্টিটা হয় সেটা প্রচণ্ড ঝটকা সহ, প্রচণ্ড ঝড় সহ, মানে হাওয়া সহ হয়। একটু উঁচু করে করতে গেলে এত শক্তপোক্ত করতে হবে, জোর হাওয়া দিলে যেন ভেঙে না দেয়, কিন্তু এটাতে সেটা প্রয়োজন হবে না, একটু টানাটুনি দেওয়া থাকলে ভাঙবে না। এটা যখনই আপনি কাজ করবেন সেটাকে তুলে নিয়ে তারপর কাজ করুন, আগাছা তোলা বা বীজ পরিচর্যা। এখন আমরা বীজ কিভাবে শোধন করব। বীজটাকে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে শুকনো অবস্থাতেই আমরা ওই বেবিস্টিন বা সাপ জাতীয় অ্যান্টিফাঙ্গাস ভালোভাবে মিশে যায় সেরকম পরিমাণ নিয়ে বীজগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, 2-4 মিনিট রেখে দিলাম। তারপর মাটিতেই বসান বা পাত্রে একটা কাঠি, ছোটো মতো কাঠি দিয়ে লম্বা লম্বা করে ওই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যে চারা যেমন সাইজ, যেগুলো খুব ছোটো ছোটো চারা হয় সেগুলো ঘন ঘন দিলে হবে লাইনটা। আর যেগুলো একটু মোটা চারা হয়, যেমন সূর্যমুখী চারা একটু বড় হয়, মোটা হয়, তার জন্য ওগুলোর লাইনটাও একটু বড় করতে হবে। সেভাবে লাইন করে এবার একটার থেকে একটা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি যেমন যেমন চারার সাইজ হতে পারে বলে মনে হবে সেই জাতীয় চারাতে সেইভাবে বীজ দিয়ে দিলেন। প্রত্যেকটা জায়গায় 2টো করে বীজ দিয়ে দেন দরকার হলে,
কারণ একটা বীজ মিস্টেক হতে পারে। আর যদি বীজ যদি দামি হয়, কম হয়, সেক্ষেত্রে আপনি একটা করেই বীজ ইউজ করুন, কারণ একটা জায়গায় না বেরোলেও একটা গ্যাপটা বাড়বে, তাতে ক্ষতির কিছু নেই, কারণ পরবর্তীকালে বীজ সিডটা নষ্ট হবে না। সেটা আপনার ব্যাপার। মাটিতেও একই জিনিস বা পাত্রেও একইভাবে। এবার বীজ তলা তৈরি হলো, বীজ ছড়ানো হয়ে গেল, এরপর 1 সপ্তাহ পর থেকে বীজ সব ফুটতে শুরু করবে। মানে বীজ ফুটতে শুরু করলে আপনারা দেখতেই পাবেন 1-1.5 সপ্তাহ, 2 সপ্তাহ, যত সময়ই লাগুক। তার আগে মাটি যদি রসা থাকে, মোটামুটি দেখা যায় যে মাটিটাকে চিপে দিলে মানে আপনি ভেঙে যাচ্ছে না, তার মানে ওই রসটা ঠিক আছে। আর যদি মানে এটা কিন্তু রস দেখার মানে মাটিটার যখন বীজটা ছড়াবেন তখন ওইভাবে দেখে নেওয়াটা ভালো। যদি না থাকে তাহলে হালকা করে উপরে ঝাড়ি দিয়ে বোতলটাকে ধরিয়ে নিতে হবে। মাটিটাকে এরকম করতে হবে যেন চিপে দিলে মানে সেই চিটিয়ে যাবে না, মানে আবার ওইটাকে ধাক্কা দিলে ভেঙে যাবে, কিন্তু এমনি করে নামিয়ে দিলে আপনি ভেঙে যাবে না। সেটা হচ্ছে মানে ঠিক সরস মাটি বীজতলার পক্ষে। তারপর বীজটা ছড়িয়ে দিলেন। এবার দেখলেন যে যদি আবহাওয়া খুব ড্রাই থাকে, প্রচণ্ড ধরনের মতো রোদ গরম করে দেয়, তাহলে কিন্তু জলদি শুকিয়ে যাবে। সেক্ষেত্রে ঝাড়ি দিয়ে হালকা করে উপরে জল দিতে থাকবেন, কারণ উপরের মাটিটা শুকিয়ে যায়, কারণ বীজটা তো একদম উপরে আছে। আর বীজটা আমরা বলবো ঢাকা দেওয়ার সময় ওই মাটি চাল না করে ছেঁকে ঢাকা দিয়ে দিলে ভালো হয়, কিংবা হাতে করে ঝুড়ো মাটি হলে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিলে হবে। যদি মনে হয় যে না আমার মাটিটা খুব চিটালো মাটি, তাহলে সেক্ষেত্রে আপনি বালি ঢাকা দিতেও পারেন। বালি ঢাকা দিলে খুব ভালো আয়াসে বেরিয়ে যায়। এবার আসি বীজটা বেরোনোর পর। বীজটা বেরোনোর পরও নিয়মিত জল, মাটি দেখে দেখে জল দিয়ে যেতে হবে, কিন্তু গাছ যেন লটকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঝাড়ি করে জল দিতে হবে কিন্তু, আর মাটিটা যাতে বসেও না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কম কম করে জল দেন, দিনে 2 বার জল দেন, কোনো অসুবিধা নেই। মানে হষ্টপুষ্ট বীজ পেতে গেলে, চারা পেতে গেলে। এরপর বীজতলায় সার প্রয়োগ 15-20 দিন পর ইচ্ছা থাকলে, মানে যদি দেখা যায় গাছের গ্রোথ কম লাগে, গাছের গ্রোথ যদি ভালো হয়, মাটির অনেক সময় মাটির যে ক্ষমতা সেই অনুযায়ী বীজ যদি ঠিক হয়, তাহলে আর আলাদা করে খাবার দেওয়ার দরকার হয় না। সেক্ষেত্রে খাবার যদি দেওয়ার প্রয়োজন মনে হয়, যেমন গাছ যদি দেখা একটু কটাষ্টে লাগছে, মানে গাছের রঙটা ঠিক মানে গ্রোথটা ঠিক নেই এরকম মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যদি অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করছেন, তাহলে একদম ডাইরেক্ট গোবরগুলো জল 1 লিটার জলে 100 গ্রাম পরিমাণ কাঁচা গোবর গুলে রেখে দিলেন, প্রায় 4 দিন 3 দিন 4 দিন 5 দিন পর সেটাকে ছেঁকে নিয়ে ঝাড়ির সঙ্গে পাতলা করে আরও জল দিলেন, আর ওইটা দিলেন। যদি 100 গ্রাম লিটারে দেন তাহলে আর জল দেওয়ার দরকার নেই, সেটা 5 লিটারে 500 গ্রাম গোবর দিয়ে দিলেন। 5 লিটার জলে 500 গ্রাম গোবর, আমি একটা পরিমাণটা বলছি। তারপর সেটাকে ছেঁকে নিয়ে হালকা করে ওই সেচের সঙ্গে মানে ওইটা দিয়ে একটু সেচ করে দিলেন একবার, তারপরে আবার সেচ দিতে থাকবেন যেমন নিয়মিত দেন। যাই হোক, আর তাছাড়া যদি কেমিক্যাল কোনো ফার্টিলাইজার ব্যবহার করতে চান, তাহলে আপনি এনপিকে ব্যবহার করতেই পারেন। ওই লিটার প্রতি মানে 2 লিটারে বলি 4 লিটারে 1 চামচ পরিমাণ, চা চামচের, চামচ বলতে একটা চামচ, এই যে এই চামচগুলো খুব ভালো করে দেখুন, এটা কিন্তু খুব ছোটটাও নয় আর বড়টাও নয়, এগুলোকে আমরা সাধারণত চা চামচ বলে থাকি। তো এই চামচের 1 চামচ এনপিকে 4 লিটার 4 লিটার জলে দিলেন। কারণ আমরা যখন বড় গাছে ব্যবহার করি 2 লিটার জলে 1 চামচ, কিন্তু এটাতে 4 লিটার জলে 1 চামচ দিতে হবে। তারপর সেই জলটা ভালো করে গুলে ওটাকে আর রেখে দেওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে ওই ঝাড়িতে দিয়ে পাতলা করে দেবেন। প্রথম দিকে যখন চারা খুব ছোট থাকবে তখন ওইটা মানে দরকার হলে 8 লিটার জলে 1 চামচ দিন, মানে 4 লিটার জলে হাফ চামচ দিন প্রথম দিকটাই, কারণ তখন এটাতে নাইট্রোজেনটা থাকে, নাইট্রোজেনটা সবসময় ঝট করে সহ্য করতে পারে না। যাই হোক, তাছাড়া এরপরে যদি মনে করেন ব্যবসা ভিত্তিক যারা করেন যে আমার চারাটা আরেকটু পুষ্ট মানে হষ্টপুষ্ট হওয়া দরকার, তাহারা মানুষের চোখে লাগবে না, সেক্ষেত্রে নাইট্রোজেন সরাসরি, নাইট্রোজেন বলতে আমরা ইউরিয়াটা ব্যবহার করে থাকি। ইউরিয়ার মধ্যে 40% নাইট্রোজেন থাকে, তাহলে ইউরিয়াটা ওই একই পরিমাণ 4 লিটার জলে 1 চামচ, তখন কিন্তু আর এনপিকে দেবেন না, ডাইরেক্ট ইউরিয়া নাইট্রোজেন দিলে মানে
গাছের রঙটা সবুজ গাঢ় হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। তবে আমি বলবো যে সরাসরি শুধু ইউরিয়াটা ব্যবহার না করতে, কারণ ফসফরাস বা পটাশিয়াম না থাকলে ওর গ্রোথ ঠিকঠাক হয় না, কটাসটা কটাসটা ভাব হয়ে যেতে পারে পরে। যাই হোক, এটা বীজতলা পরিচর্যা গেল। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিড থেকে বীজ তৈরির কথাটা আলোচনা করলাম। এবার আসছি চন্দ্রমল্লিকা, ডালিয়া, এরকম অনেক গাছ আছে যাদেরকে কাটিং থেকে চারা করা হয়। এই চন্দ্রমল্লিকা, ডালিয়া এদের মাদার প্ল্যান্ট বলা হয়। সিজনের ফুল সব শেষ হয়ে গেল, তারপর গাছগুলোকে একটু যত্ন করে রাখা, সেই রাখাটাকে এই মাদার, সেই যে রেখে দেওয়া হয়, সেটা পদ্ধতি আমার এই ডালিয়ার উপরও আছে, চন্দ্রমল্লিকার উপর আছে। আমার চ্যানেলে আছে ভিডিও, আপনার ইচ্ছা হলে দেখে নেবেন কীভাবে রাখা হয়, কারণ আলোচনার মাধ্যমে অতটা বলা যাবে না, সেটা একদম দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে রাখা হয়। যাই হোক, আমাদের সেই মাদার প্ল্যান্ট থেকে, মানে মাদার প্ল্যান্ট বলতে পুরনো টবে বা মাটিতে কিছু গাছ রয়ে গেছে, সেই গাছটা যেন রোগাক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যদি রোগাক্রান্ত হয় তাহলে সেই রোগটাকে আগে নির্মূল করে দিতে হবে, তারপর তাদের শাখা কাটিং করে চারা তৈরি করা খুব সহজ। এই ডালিয়া এবং চন্দ্রমল্লিকা চারা কাটিং করে, মানে শাখা কাটিং করে চারা তৈরি করার ক্ষেত্রে খুব বেশি কিছু মানে ব্যবহার না করলেও ডাইরেক্ট চারার শাখাটা কেটে যে তৈরি করা মাটিতে বসিয়ে দিলেই হয়। যদি খুব মানে একটা পাউডার কাটিং করার পর এই জাতীয় এই কাটিং এডস বলে একটা পাউডার পাওয়া যায়, এই পাউডারটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এটা শুকনোতেও এই মানে যেটা কাটিং করে যে জায়গাটা মাটিতে পড়বে, মাটিতে দেবেন, সেই জায়গাটায় শুকনোতে মাখিয়ে দেওয়া যায়, কিংবা অল্প জলে ভিজিয়ে, জলে ডুবিয়ে একটু রেখে তারপরে বসিয়ে দেওয়া যায়। তাতে কি হয়, মানে শেকড়টা মিস যায় না, বা শেকড়টা খুব জলদি বেরোয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, না দিলেও শেকড় বেরোবে কিন্তু, কারণ আমি আগে বরাবরই না দিয়েই করতাম। এখন ঘটনা হচ্ছে যে কিভাবে করব। প্রথমে আমি এমনি মুখে একটু বলে নিই, তারপর আমি সম্ভব হলে হালকা করে কিভাবে আমি চারা তৈরি করি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চারাটা তৈরি করার সময় মনে রাখবেন, যখন আমি কাটবো ডগাটা, তখন যেন 4-5টা করে পাতা থাকে, তাহলে ভালো হবে। কারণ খুব ছোটোতে কাটলেও হবে, কিন্তু মিস্টেক হতে পারে বেশি। 4-5টা 6টা পাতা রইল, এবার কেটে নিলেন। আমি নিচের দিক থেকে পাতাগুলো একটু করে মোটাটা রেখে, মানে একদম গোড়া সমেত চেঁচে দিলে হবে না, মানে কাণ্ডতে আঘাত দিলে হবে না, একটু করে রেখে পাতাগুলোকে কেটে নিলাম। ডগায় মাত্র 2টো করে পাতা, 2টো কি 3টে, আর যদি পাতাগুলো বড় বড় হয় তাহলে 2টো পাতা সেগুলো হাফ করে কেটে দেবেন, মানে যেন ওই পাতার ভারে লটকেও না যায়, আর পাতাটা না থাকলেও একবারে হবে না। কারণ সাময়িকভাবে যে ওকে খাবারটা যোগান দিতে হবে, সেটার জন্য পাতাটার প্রয়োজন আছে। যদিও গাছগুলো সবুজ হয়, গাছটাই খাবার তৈরি করতে পারে, ওর মধ্যে ক্লোরোফিল গাছের মধ্যেও থাকে, বিশেষ করে চন্দ্রমল্লিকাটা। যাই হোক, তবু শেষের 2টো কি একটা করে পাতা রেখে দিয়ে বাকি পাতাগুলো কেটে দিলেন। বসানোর সময় মনে রাখবেন, নিচেতে একটা পর্ব যেন মাটির মানে একটু নিচেতে নামে। এবার মাটি তৈরির ব্যাপারটা বলি। যে ধরনের মাটি আমি চারা তৈরির জন্য করলাম, সেই মাটিতেও সরাসরি লাগাতে পারেন। তাছাড়া শুধু বালিতে আপনারা লাগাতে পারেন। চারা কিন্তু শুধু বালিতে ভালো হয়, তবে শুধু বালিতে লাগালে শেকড়টা একটু বেশি হয়ে যায়, আর তোলার সময় বালিটা ঝরে পড়ে যায়, একদম মাটি থাকে না। আর যদি ওই মাটি মিশ্রিত ইয়েটা হয়, বালিটা হয়, তাহলে কি হয়, তোলার সময় অল্প করে মাটি গোড়াতে থেকে যায়, তাই কি হয়, গোড়াটা একদম ভেঙে যায় না, বা বসানোর সময় ওটা ঝাম খায়, কম ঝাম খায়। ওকে তো সরিয়ে বসাতে হয়। যেমন যদি ব্যবসা ভিত্তিক করে থাকেন, তাহলে ছোট অবস্থাতে ওগুলোকে তুলে আবার ছোট ছোট যে আমাদের পট পাওয়া যায়, ছোট 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 ছোট, সেগুলো নিয়ে বসিয়ে দিতে হয়, তারপর সেগুলো বিক্রি করতে হয়। অনেকে লুজও বিক্রি করে। যাই হোক, যার জন্য একটু মাটি থাকলে ভালো হয়। যাই হোক, ওইগুলোকে আপনি ওই বালি বা মাটির মধ্যে কীভাবে বসাবেন দেখুন, আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে চন্দ্রমল্লিকাটা দেখুন, তারপর ডালিয়াটা, তারপরে আসছি আমরা আবার।
এতক্ষণ দেখলেন কিভাবে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া কাটিং থেকে চারা তৈরি করলাম। এবার জল দেওয়ার কথা বললাম। মাটিটা সবসময় মোটামুটি প্রথম দিকে তো অবশ্যই একটু স্যাঁতস্যাঁতে রাখতে হবে, কিন্তু যেন জল জমে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। স্যাঁতস্যাঁতে থাকবে অথচ জলটা জমে থাকবে না, কারণ কাটিং থেকে প্রথমে ওরা তো খুব দূরের থেকে জলটা টেনে নিতে পারবে না, কারণ একদম গোড়াতেই জলটা থাকা দরকার। এই কারণে মাটিটা একটু স্যাঁতস্যাঁতে রাখতে হবে, মনে হবে যেন ঠিক জলেই ভিজে আছে হয়তো জল নেই, এইরকম আর কি স্যাঁতস্যাঁতেটা। তাহলে দেখবেন কাটিংটা মিস কম হবে। এইভাবে আপনার যতদিন না রুটস বেরোচ্ছে, তারপর যখন মনে হবে যে হ্যাঁ এবার দু একটা পাতা কাটতে আরম্ভ হয়েছে, তখন জানতে হবে যে রুটস বেরোতে শুরু করেছে। তখন কিন্তু ওই রকম স্যাঁতস্যাঁতে আর রাখা যাবে না, তখন একটু শুকনো শুকনো ভাব শুরু করে দিতে হবে, বা ওইভাবে আস্তে আস্তে। কারণ এইগুলো পরিমাপ ঠিক না রাখতে পারলে কিন্তু কাটিং চারা ঠিক মতো হবে না, এগুলো ঠিক রাখতে হবে। এটা কিছুটা অভিজ্ঞতার ব্যাপার আছে, সেটা করতে করতে আপনাদেরও অভিজ্ঞতা হয়ে যাবে। যাই হোক, আমি যেভাবে বললাম সেভাবে মেনটেন্স করুন, আশা করি ঠিক হবে। তবে কাটিং চারা যখন বসাবেন সেই মাটিতে কোনো সার ব্যবহার না করলেই ভালো হয়। খুব বেশি হলে ওই কম্পোস্ট জাতীয় বা গোবর সার জাতীয় অল্প পরিমাণ যদি মেশানো থাকে অতটা অসুবিধা হবে না, বা পাতা পচা মেশাতে পারেন ওর সঙ্গে। যাই হোক, এবার আসি আমরা যেখানে সরাসরি ফুল গাছ লাগাবো, সেটা মাটিতেই হোক বা পটে। অনেকে আছেন যারা ব্যবসা ভিত্তিক চাষ করেন, তাদের অনেক বড় বড় এরিয়া ধরে চাষ করতে হয়। তারা হাল কর্ষণ করে মাটি তৈরি করতে পারেন, বা যদি ছোটোখাটো জায়গায় কোদাল কুপিয়ে করেন সেটাও হবে। সাধারণত দেখা যায় আমাদের যে সমস্ত ফুল গাছগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রেই গোলাপ টোলাপ এইগুলো বাদ দিয়ে বেশিরভাগ ফুল গাছেরই ওই যেগুলো সিজনাল ফ্লাওয়ার, সেগুলো বেশিরভাগই ওই 6 ইঞ্চির মধ্যেই থাকে মাটিতে। তাহলে আমরা 6 ইঞ্চির বেশি মাটি না করলেও চলবে। এবার অল্প স্বল্প যদি মাটিতে চাষ হয়, সেক্ষেত্রে আপনার মাটিটা পরিমাপ করতে পারবেন। তাহলে আমি পার্সেন্টেজ হিসাবে যেটা বলবো সেইভাবেই আপনারা ওই মাটিতে সারটা মেশাতে পারবেন। মাটিটা যে এলাকায় চাষটা করবেন, মাটিটা যদি এক জায়গায় ঠুল করে জড়ো করা যায় ভালো, যদি না যায় তাও ওই নিচেতেই কুপিয়ে নিয়ে সেখানে পাতলা করে সমানভাবে ছড়িয়ে দিয়ে মাখাতে হবে। এবার আমি বলি কি ব্যবহার করবেন মাটির মধ্যে। প্রথমেই আমরা ওই জৈব সারের কথা বলি। মেনলি জৈব সারের উপর দিয়ে পুরো চাষটা করা যায়। প্রয়োজন অনুযায়ী আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। জৈব সারের মধ্যে রয়েছে আমাদের যেটা খুব ভালো সার, সেটা হচ্ছে গরুর গোবর সার। তাহলে গরুর গোবর সারটা সবসময় পুরনো হলে ভালো হয়, 6 মাসের উপর যেন হয়, 1 বছর হলে ভালো হয়। সেই সারটাকে ডাস্ট করবেন, নচেত কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট নেবেন। সেটা তো এমনিতেই ডাস্ট থাকে, না থাকলে আবার ডাস্টটা করে নেবেন। এবার আসি পটেই করুন বা মাটিতে, তার মাটিটা কিভাবে তৈরি করবেন। প্রথমে বলি আমি প্রথমে বলেছি আলোচনা করতে গিয়ে বেলে দোআঁশ মাটি কাকে বলে, এবং মানে কাকে বলে বলতে সংজ্ঞা হিসাবে নয়, আমি মোটামুটি একটা আইডিয়া বোঝার সুবিধার জন্য। তাহলে বেলে দোআঁশ মাটি কোনটা সেটা মোটামুটি বুঝতে পারবেন, আর এঁটেল বা চিটালো মাটি বা পলি মাটি কোনটা সেটাও বুঝতে পারবেন। এবার ওইভাবে মাটিটাকে যদি বেলে দোআঁশ মাটি হয়, তাহলে সরাসরি যেখানে চাষ করবেন সেখানে ওই মাটির সঙ্গে আর বালি মেশানোর দরকার নেই। আর যদি এঁটেল বা পলি জাতীয় মাটি হয়, তাহলে 40 থেকে 50 ভাগ বালি মিশিয়ে দেবেন যদি পটে চাষ করেন। কারণ পটে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়াটার ড্রেনেজটা। তাহলে কি বললাম, যে যদি ওই পলি এঁটেল বা চিটালো যে জাতীয় মাটি হলে আপনাদের চিটটা কেমন, খুব জোরালো না হালকা, ওর মধ্যেও তো ভাগ থাকে। খুব বেশি হলে আপনার 50% পর্যন্ত বালি মিশিয়ে দিলেন। আর যদি খুব বেশি না হয়, তাহলে আপনারা 40% 30% বালি মিশিয়ে দেবেন। মাটিতেও যারা চাষ করবেন, যদি খুব ওরকম চিটালো মাটি হয়, তাহলে কিছু গাছ ওই সমস্ত মাটি সহ্য করতে পারে, কিন্তু সব গাছ পারে না। মানে ওই জল বসা হয়ে গেলেই গাছ মারা যাবে, বিশেষ করে ওই ফাঙ্গাসটা অ্যাটাক হবে। সেই কারণে একটু বেলে টান হলে ভালো হয়। মানে বেলে দোআঁশ মাটিতে এই সমস্ত চাষ ভালো হয়। কিন্তু যেখানে পলি মাটি বা এঁটেল মাটি, সেখানে তার করার কিছু নেই। তাহলে কি আবার যদি বারবার ওখানে চাষ করেন, তাহলে আপনারা নদীর বালি বা কোনো বালি নিয়ে এসে ওটাতে মিশিয়ে দেবেন। 25% বালি মিশিয়ে দেন কমসে কম 6 ইঞ্চি মতো মাটিতে, তাহলেও দেখবেন অনেকটা ভালো হবে। তাছাড়া তো আমি সার দেওয়ার সময় বলবো কিছু জিনিস যেগুলো মাটি হালকা রাখে। এবার যারা পটে চাষ করবেন, তারা একটা যেখান থেকে ওই বেলে মাটি হলে সরাসরি মাটিটা নিলেন, আর মাটি হলে ওই মাটিটা নিয়ে এসে বালি মিশিয়ে সেটাকে রেডি করে নিলেন, নিয়ে এক জায়গায় জড়ো করলেন।
সেই মাটিটার মধ্যে আপনাকে কম্পোস্ট বা গোবর সার যদি হয় তাহলে 6 মাস বা 1 বছরের পুরনো হলে ভালো হয়। খুব টাটকা গোবর সার দিয়েন না, তাতে নাইট্রোজেনটাও বেশি থাকে, ছোট চারা জ্বলে যাওয়ার ভয় থাকে, তেজ একটু বেশি থাকে। আর তাছাড়াও গোবরে যদি টাটকা গোবর হয় দেখবেন উই পোকার আক্রমণটা বেশি হয়, এই কারণে একদম টাটকা গোবরটা ব্যবহার করতে মানা করি। তাছাড়া কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, এটার পার্সেন্টেজটা হচ্ছে 20 থেকে 25%। মানে এই পার্সেন্টেজটা কিছুটা নির্ভর করছে সারের কোয়ালিটির উপর। তাহলে আমি গোবর বা কম্পোস্ট 25% ধরে নিলাম। এছাড়া ওই 15 থেকে 20 15 to 20% ওই পাতা পচা ধানের কুড়ো কিংবা মানে যে কোনো একটা পাতা পচা হতে পারে, ধানের কুড়ো হতে পারে, কোকোপিট হতে পারে, এই জাতীয় যে কোনো একটাকে আপনি ওই 15-20% ব্যবহার করতে পারেন, বা সবগুলোকে একসঙ্গে অল্প অল্প করে দিয়ে সেটা 15-20% ব্যবহার করতে পারেন। তাতে মাটিটাকে হালকাও রাখবে এবং এদের এই পাতা পচাতে, তারপর পাতা পচাটাই বিশেষ করে আপনার কিছুটা ওই সারের কাজও করে। আর এবার আপনি হাড়কুচি মানে হাড়গুড়ি 2-3 রকম পাওয়া যায়। ছোটো দানা ডাস্ট, ছোটো দানা বন ডাস্ট যেটা বলছে, আবার একটু বড় বড় দানা, আবার একদম ডাস্ট। যাই হোক, তো মাঝারিটা হলেই ভালো হয়। আর সেটা মোটামুটি ওই 2% মতো টোটালের উপর। আমি যেটা বলছি, ধরুন মাটিটা 50% হয়ে গেল, 25% গোবর সার বা কম্পোস্ট হলো, আর 15 to 20% পাতা পচা ইত্যাদিগুলো হলো, আর 3% মতো ওই সরিষা খৈল না থাকলে বাদাম খোল, হাড় গুঁড়ো 2% টোটালের উপরে। যদি 100 কেজি মাটিটা হয় টোটাল, তাহলে সেখানে 2 কেজি হাড় গুঁড়ো দিতে হবে। 100 কেজি মাটি হলে সেখানে 1% শিংকুচি দেবেন, শিংকুচিটা খুব বেশি দেওয়ার দরকার নেই। দেখুন এগুলোর মধ্যে ক্যালসিয়াম জাতীয় জিনিস থাকে তো, আর সবচেয়ে বড় ফসফরাসের ভাগটা বাড়ায়। তা আমি এই জন্যে বাজার থেকে সিঙ্গেল সুপার ফসফেট কিনতে পাওয়া যায়। আপনার ইচ্ছা করলে ওই 2 ভাগটা হাড়কুচি বা শিংকুচি না দিয়ে 2-3 ভাগ সুপার ফসফেট দিয়ে দিলেন, সিঙ্গেল সুপার ফসফরাস যেটা, কারণ ফসফরাসটা গাছের একটা মানে গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে গাছের ওই যে কটাস টকাসের ভাবটা খোটা আসবে না। যাই হোক, সেটা আপনাদের উপর, আপনাদের রুচির উপর নির্ভর করছে। এভাবে মাটিটাকে তারপর ভালো করে মিক্স করে নিলেন, মিক্স করে নিয়ে টবে যারা বসাবেন টবে ওই 1 ইঞ্চি নিচু করে ভরে দিলেন। আর যারা সরাসরি মাটিতে দেবেন তারা তো মাটিটা যদি জড়ো করে মাখিয়েছেন তাহলে আবার বিছিয়ে দিলেন, কিংবা হয়তো নিচেতেই থাকে তাহলে ভালো করে কোদাল দিয়ে কুপিয়ে মাটিটাকে তৈরি করে নিলেন। এবার গাছ অনুপাতে বসাতে হবে। যদি বড় বড় গাছ হয় ডালিয়া তাহলে দেখবেন হয়তো 2 ফুট 3 ফুট দূরে 2 ফুট 1.5 ফুট দূরে বসাতে হতে পারে। মাটিতে হলে ওই মাদা তৈরি করবেন, ভেলি যেটাকে বলি। প্রথমে বসিয়ে দিলেন সারিবদ্ধভাবে, সেইভাবে একটা মাপ করে, তারপরে আস্তে আস্তে কিছুটা করে মাটি তুলেন, একটা নালি করে নিলেন যেখানে সেচ দেওয়া হবে। চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও ওইভাবে করা যায়, অন্যান্য ফুলের ক্ষেত্রেও ওইভাবে করা যায়। তাহলে কী হবে, যদি প্রচণ্ড বৃষ্টিও হয় তাহলে গাছের ক্ষতি হয় না। একটু ছোটো ছোটো মাদা করলেন, প্রথমে মাদার উপরে বসিয়ে দিলেন। বর্ষার যদি টানটা থাকে তাহলে ক্ষতিটা হবে না। আর যদি একদম শীতের দিকে বসান তাহলে সমতলের উপর বসালেও কোনো অসুবিধা নেই, কারণ তারপর আর বৃষ্টির সম্ভাবনা থাকেই না প্রায়। আর যারা টবে বসাবেন তারা ওই টবে অল্প করে নিচু রেখে, বিভিন্ন জাতের ফুলের জন্য বিভিন্ন সাইজের টব নিতে হবে। চন্দ্রমল্লিকা সাধারণত ওই 8 ইঞ্চির থেকে 1 ফুটের মধ্যে টব রাখলে ভালো হয়, ডালিয়াতেও তাই 1 ফুট, এমনকি যদি ভালো জাতের ডালিয়া হয় 1.5 ফুট পর্যন্ত পট নিলে আরও ভালো হয়। তবে 1 ফুট পট হলেই হবে, সে প্লাস্টিকেরও হতে পারে, কারণ এগুলো খুব কম জলের নয়। মাটির টব ছাড়া হবে না তা নয়, মাটির টবও হতে পারে, প্লাস্টিকের টবও হতে পারে, বা মানে সিমেন্টের টবও হতে পারে। এবার মাটিটা ওইভাবে ফিল আপ করলেন, তারপর চারাগুলো তুলে ওর মধ্যে বসিয়ে দিলেন। বসানোর সময় মনে রাখবেন, যেগুলো কাটিং চারাই হোক বা যে চারাই হোক, তোলার সময় একটু যদি মাটি থাকে সেই মাটির সমেতে বসিয়ে দেবেন। এবার যদি আপনাদের ওইদিকে ফাঙ্গাসের উপদ্রব বেশি থাকে তাহলে সেক্ষেত্রে মাটিতে ওই অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করতে পারেন, বা কার্বেন্ডাজম ব্যবহার করার নিয়মটা হচ্ছে যে জলের সঙ্গে গুলে স্প্রে করে দিলেন মাটিটাকে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিলেন কয়েকদিন, তারপর পলিথিনটা খুলে নেন, মানে
তাহলে ওখানে যে জার্মটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক, মাটিটা তৈরি করার সময় যদি বারবার কুঁড়তে থাকেন তাহলে ওতে অক্সিজেন অ্যাড হয়, সেক্ষেত্রে আপনার মাটির উর্বর শক্তি বাড়ে। তাহলে মাটি তৈরির সময় আপনারা ইচ্ছা করলে বারবার কুঁড়তে পারেন। এগুলো মানে সব কথা একসঙ্গে মানে আসেও না, বলাও সম্ভব হয় না, এগুলো করতে করতে অভিজ্ঞতা হবে। যাই হোক, তারপর এবার আসি জলসেচন। মাটি আমি বলেছি যখনই মাটি তৈরি করবেন দেখে নেবেন যেন জবজবে জল রসাও না থাকে, আবার একদম ড্রাইও না হয়। ড্রাই হলে হালকা জল দিয়ে সেটা বতর ধরিয়ে নেবেন, তারপর গাছ লাগাবেন। গাছ লাগানোর পর প্রথম দিকে শুধুমাত্র গোড়াতে অল্প অল্প করে জল দিতে থাকুন, 1 কাপ 1 কাপ করে প্রতিদিন, কারণ প্রথমে ওরা বাইরের জলটা নিতে পারবে না। তারপর দেখলেন যে যদি দেখা যায় যে হ্যাঁ ভিজে রয়েছে তাহলে প্রতিদিন না দিলেও হবে, একদিন পর পর দিলেও হবে। আর যদি দেখা যায় যে না প্রতিদিন শুকিয়ে যাচ্ছে গোড়াটা তাহলে প্রতিদিন দিতে হবে। যদি দুবার দেওয়ার প্রয়োজন তাহলে দুবার দেবেন। এইভাবে গাছটাকে প্রথমে বাঁচিয়ে তোলা। তারপর যখন ওর শেকড় ভেতরে চলে গেল তখন আর ওই গোড়াতেই জল দেওয়ার প্রয়োজন হবে না, তখন ঝাড়ি করে গোটাটাই জল দিতে থাকবেন। গাছটা দেখে দেখে আপনি করতে থাকুন। ওই 1.5 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে এবার যারা মাটিতে আছে তাদের সেচ দিতে হবে। ওই তখন আস্তে আস্তে মাটিটা লালিটা একটু বেশি করে নিয়ে গোড়ার দিকে মাটিটা নিয়ে চলে নিয়ে লালিতে লালিতে সেচ দিয়ে দিলেন। আর যারা টবে গাছ তারা ঝাড়ি করে দিতে থাকলেন। তারপর যখন গাছ একটু বেশি বড় হয়ে যাবে তখন মগে করেও নিচেতে জল ঢেলে দিলেন। আমরা তো জানি যে ওয়াটার ড্রেনেজ যে সিস্টেমটা খুব ভালো আছে আমাদের, কারণ আমরা নিচেতে যখন মাটিটা দেবো তার আগে ওয়াটার ড্রেনের যে হোলগুলো আছে সেগুলোতে জাম না হয়ে যায়, তার জন্য পাথরের দানা বা শুকনো পাতা ইত্যাদি সব দিয়ে সেই জায়গাটাকে হালকা করে রাখবো। পারলে নিচেতে অল্প বালি দিয়ে দিলেও ক্ষতি নেই পাথরের দানার সঙ্গে। যাই হোক, তারপর আসছি আমরা যেটা ওই অনুখাদ্য হিসাবে যে সারটা আমরা ব্যবহার করি, ওই মানে সেটা যদি আমি 2 রকমের সার দেখিয়ে থাকি। কেমিক্যাল ফার্টিলাইজার কীভাবে ব্যবহার করবেন এবং জৈব সার কীভাবে ব্যবহার করবেন। জৈব সার হিসাবে একটা ভালো সার আমি তৈরির কথা বলে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে ওই 4 লিটার মতো জলে 1 কিলো পরিমাণ কাঁচা গোবরটা নিলেন। আচ্ছা, ওই 200 গ্রাম মতো সরিষা খোল কিংবা বাদাম খোল ওর মধ্যে দিয়ে দিলেন। আর যদি আমি আগেও দেখেছি, যদি আপনারা ওই সরাসরি ড্রামের মধ্যে যদি কম্পোস্টটা আমি সে যেভাবে দেখেছি তৈরি করেন ড্রাম বা কোনো পাত্রের মধ্যে, তাহলে দেখবেন ওর থেকে একটা লিকুইড বেরিয়ে আসে। সেই লিকুইডটা যদি পাওয়া যায় তাহলে ওই 4 লিটার জলে 4 কাপ মতো ওই লিকুইডটা দিয়ে দিলেন, তখন আর গোবর সারটা দিতে হবে না। হয় গোবর সার কাঁচা, না হয় লিকুইডটা। আর এদিকে খৈলটা দিলেন, আর সেই সঙ্গে নিম খৈলটা ওই 150-200 গ্রাম ওটাও দিলেন। এটা 200-250 গ্রাম সরিষা খৈল বা বাদাম খৈলটা দিলেন, আর 150-200 গ্রাম প্রতি 4 লিটারে বলছি কিন্তু। তারপর ওটাকে আপনি ওই 4-5 দিন ভিজিয়ে রাখলেন, কারণ ওই খৈলটা আছে, খৈলটা কিন্তু একটু বেশি দিন ভেজানো হয়ে গেলে একটা দুর্গন্ধ বেরোবে ওখান থেকে। তাই 4-5 দিন মানে যত ওইটাকে পচাতে পারবেন তত কিন্তু ওর সারের মানে গুণাগুণটা অনেক বাড়বে। সেক্ষেত্রে আমি বলি যে মোটামুটি একটা বেস্ট দিয়ে যে 4 থেকে 5 দিন, 3 দিন পরেও ব্যবহার করা যায়। সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি ওর গন্ধটা কেমন সহ্য করতে পারেন। তারপর এবার ওটাকে ভালো করে গুলে নিয়ে ছেঁকে নিলেন পাতলা কাপড় বা মশারি নেট দিয়ে। ছেঁকে নেওয়ার পর ঝাড়িতে দিয়ে দিতে থাকবেন। প্রথম দিকে ওইটাকে আরও পাতলা করে দেবেন, মানে গাছ যখন ছোট থাকবে তখন ওইটা ব্যবহার করবেন একটু পাতলা, বেশি পাতলা, তখন হয়তো আরও 4 লিটার সারটা বেরোলো, সেখানে আরও 4 লিটার জল দিয়ে দিলেন, দিয়ে পাতলা করে ঝাড়ি করে দিয়ে দিলেন। তারপর গাছ যত বড় থাকতে তত ওই ওই সারটা দিলেন। এবার যদি কেউ, আমি তো বলেছি ফুল গাছের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহারের কোনো অসুবিধা নেই। কেউ যদি রাসায়নিক সার মানে গাছের গ্রোথ বেশি চান, অবশ্যই গাছের গ্রোথ বেশি যদি রাসায়নিক সার ব্যবহার করা হয়। কারণ আমরা জানি যে গাছের মধ্যে যে মূল খাদ্য তালিকা, সেই মূল খাদ্য রয়েছে সেটা হচ্ছে মানে ফসফরাস, পটাশিয়াম আর এই নাইট্রোজেন। আর আমরা যেটা কেমিক্যালি যে সারটা তৈরি করি ওই 3টের উপরে, কারণ ওইটা হচ্ছে মূল খাবার। তাছাড়া তো ওর অনেকগুলো মানে 20-25টা টোটাল ইয়ে আছে। 20-25টা মানে আমরা দেখাই, প্রচুর জিনিস ওরা গ্রহণ করে, প্রয়োজন হয়, সেটা ওরা মাটির থেকে পেতে থাকে। কারণ মাটিটাকে আমরা সেভাবে তৈরি করি, ওই জন্য গোবর সার টোবর সার দিয়ে দিই। যাই হোক, এবার
ওর মধ্যে আমরা কি ওই লিটার প্রতি হাফ চামচ পরিমাণ করে, মানে 4 লিটারে 2 চামচ পরিমাণ এনপিকে, যেমন আমাদের দেশীয় একটা ভালো এনপিকে হচ্ছে এই 10-26-26, যে কোনো ফুল গাছ ফল গাছ সব গাছই ব্যবহার করা যায়। আর যেটা ওই 20-20 এগুলো বেশিরভাগ বাইরের থেকে আসতো, এখন হয়তো আমাদের দেশেও কিছু কিছু তৈরি করছে, 20-20-20, 19-19-19, এগুলো এনপিকে, এরকমও এনপিকে আছে, সেগুলো অল্প আয়েসে জলে গুলে যায়। আর ওই 10-26-26টা খুব সহজে গলে না। যাই হোক, সেগুলো ওই সার দেওয়ার সময় একসঙ্গে দিয়ে গুলিয়ে ভালো করে গুলিয়ে মাখিয়ে রেখে দেবেন, ওটাও ওই সবসময় দিয়েই রাখবেন, তারপর 5 দিন 4 দিন 5 দিন যে যেমন পরে ব্যবহার করবেন, তাতে ওর তেজটা একটু কমে যাবে। যদিও যদি লিকুইড সহজে গুলে যায় সেরকম যদি এনপিকে হয়, তাহলে একবার ওর সাথে না দিয়ে একদিন আগে কিংবা দেওয়ার সময় মুহূর্তে দিয়ে দিলেন, কারণ নাইট্রোজেনটা কিন্তু বাষ্প হয়ে উড়ে যায় বাতাসে। তাই আমি বলবো যে এনপিকে জাতীয় সার ব্যবহার করলে ওই ভালো হয় সবথেকে, মানে ওর পুরো ক্ষমতাটা যদি গ্রহণ করতে চান তাহলে ওই ব্যবহারের পূর্বেই ব্যবহার করা ভালো। এইভাবে পরিচর্যা করতে থাকুন, ফুলে ফলে ভরে যাবে। এই যে আমি যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিতে আপনি ফল চাষও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ফল চাষের ক্ষেত্রে মানে না চাইলে নাইট্রোজেন এই মানে কেমিক্যাল ফার্টিলাইজারটা ব্যবহার না করতে পারেন। বাড়িতে খাবার জন্য হলে অবশ্যই আমি বলবো এই কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার না করতে। ব্যবসা ভিত্তিক ক্ষেত্রেও সেটাতে কেউ না কেউ খাবে, মানে এটা আমার বলাটা অন্যায় যদিও, তবুও যে ব্যবসা করবে তার কথাটাও ভাবতে হয়। ধরুন 150 টাকার খরচা করলো, নিয়ে সেটা বিক্রি করে 100 টাকা পেলো, সেখানে তো সমস্যা আছে। আমরা দেখেছি অনেক সময় যে আমাদের যে সিডগুলো তৈরি হয় সেগুলো তো এই নাইট্রোজেন খাবার কেমিক্যাল খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত। এখন তাহলে কথা হচ্ছে যে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যদি ফল চাষ করেন তাহলে অবশ্যই কেমিক্যাল সারটা ব্যবহার না করা, বাকি সমস্ত ওই রকম ধরন যেটা বললাম সে ধরনের ব্যবহার করবেন। আর চারা তৈরি পদ্ধতিটা ওই একই। এবার আসুন আমরা একটু আলোচনা করে নিই রোগ পোকার দমনে কি কি ব্যবস্থা নেব। আমরা যদি অর্গানিক্যালি এগোতে থাকি তাহলে আমি দেখিয়েছি ওই নিম পেস্টিসাইড, এগুলোকে অর্গানিক পেস্টিসাইড বলা হয়। কীভাবে তৈরি করবেন, একদম সরাসরি ওর মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার না করে সেই নিম পেস্টিসাইডটা তৈরি করে আপনি সরাসরি গাছে সপ্তাহে 1-2 বার করে স্প্রে করে দিতে পারেন। যদি ফল গাছ হয় তো অবশ্যই করবেন। আর ফুল গাছের ক্ষেত্রে প্রয়োজন বোধে আপনারা কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করতে পারেন, কারণ এখন এমন কিছু রোগ পোকার উপদ্রব হয়েছে যে কেমিক্যাল পেস্টিসাইড না ব্যবহার করলে সবসময় সেগুলোকে নির্মূল করা যাচ্ছে না। তাই আমি বলবো যে যদি দেখা যায় যে পোকার উপদ্রব হয়েছে তবেই কেমিক্যালটা ব্যবহার করব, আর যদি উপদ্রব না দেখা যায় তাহলে আমি ওই নিম পেস্টিসাইডের উপর দিয়েই চলে যাব। আর ওই যদি সেই সাদা পোকা বলতে ওই বিশেষ করে ওই যেটা দই পোকা বলা হয়, মিলিবাগ বলা হচ্ছে, সাদা ওই চাপ তৈরি হয়, ও পোকাটাও খতরনাক। ওই পোকাটা হলে অর্গানিক হিসাবে আমরা সেই ভাত দিয়ে একটা সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি করি, আপনারা জানেন। বোতলের মধ্যে আধ বোতল মতো ভাতকে ভরে 15 দিন রেখে দিলেন বা 10-12 দিন রেখে দিলেন, তারপর মানে জল দিয়ে তারপর ফুল জল দিয়ে দিতে হবে। আধ বোতল ভাত নিয়ে 1 বোতল জল করে দিলেন, সেইটাকে রেখে দিলেন, তারপর ওটা পচে গিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, সেইটাকে ছেঁকে নিয়ে সরাসরি সেই দই পোকার উপর স্প্রে করুন। যদি ওর ক্ষমতাটা কম, বারবার স্প্রে করলে তবু চলে যাবে। যদি না যায় তাহলে আমি একটা ওষুধের নাম করছি, খুব উপায়ন্তর হলে তখন ওষুধগুলো ব্যবহার করতে হবে। যেমন অ্যান্টিফাঙ্গাস হিসেবে আমি বলেছি বারবার যে আপনারা ওই সাপ বা বেবিস্টিন ব্যবহার করতে পারেন। আর তাছাড়া যদি ওই উই পোকা বা পিঁপড়ের উপদ্রব হয় তাহলে এই পাইরিফস বলে একটা ওষুধ আছে, পাইরিফস। হ্যাঁ, এটা কিন্তু রেড অ্যালার্ট বিষ নয়, এটা ইয়েলো পাইরিফস, এটা ব্যবহার করতে পারেন। আর সব ধরনের পোকার ক্ষেত্রে আমি একটা ওষুধ বলবো, সেটাও রেড অ্যালার্ট নয়, এরকম একটা ওষুধ বলছি, এই যে প্রফেক্স সুপার। এটা কিন্তু ইয়েলো অ্যালার্ট, রেড অ্যালার্টটা বেশি খতরনাক।
এইটাতে একটা সুবিধা আমি দেখেছি, সেটা হচ্ছে এই দই পোকার থেকে আরম্ভ করে যে কোনো শোষক পোকা, লেদা পোকা, সব পোকা মারা যায়। তাই এইটা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো পোকার ক্ষেত্রে, যখন উপায়ন্তর না থাকবে। যদি দেখা যায় যে আমাদের ওই ছোটোখাটো ওষুধ দিয়ে পোকাগুলো চলে যাচ্ছে সে যে কোনো গাছে, তাহলে আর এটার ব্যবহার না করাই ভালো, বিশেষ করে ফুল গাছেও। আর ফল গাছের ক্ষেত্রে এটা যাতে না ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তার জন্য কিছু ট্র্যাপ ব্যবহার করে। ফল চাষ বা সবজি চাষ যখন আমরা করব, আমি একটা কথা বলতে ভুলে যাচ্ছি, সবজি চাষ আমি যে ধরনের মাটি তৈরি করছি এভাবে সবজি চাষ, এই মাটিতে সবজি চাষও করা যায়। এবং একই পদ্ধতিতে চারা তৈরি করে সেই চারা বসিয়েও করা যায়, আবার সরাসরি মাটিতে চারা মানে বীজটাকে বসিয়েও করা যায়। যাই হোক, সবজি বা যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেক্ষেত্রে ব্যবসা ভিত্তিক হোক বা বাড়িতে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার না করে যদি সেই সবজি বা ফলকে তোলা যায়, সবথেকে ভালো জিনিস।